স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 15 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান, উত্তর হবে ঋগ্বেদ। পরের প্রশ্ন, 10 রাজার যুদ্ধে জয়ী হন, উত্তর হবে সুদাস। মগধের রাজধানী ছিল, উত্তর হবে পাটলিপুত্র। পরের প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি, উত্তর হবে ত্রিপিটক। পরের প্রশ্ন, জনপদ শব্দটি এসেছে জন শব্দ থেকে। প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে শ্রেষ্ঠ হল, উত্তর হবে মগধ। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, উত্তর হবে অশোক। সিইউকি গ্রন্থটি লেখেন, উত্তর হবে সুয়ানজাং। মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। বিদ শব্দের মানে হচ্ছে জ্ঞান। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন, উত্তর হবে হরিসেন। 2 থেকে হচ্ছে একটি বাক্যতে যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। বেদকে কেন শ্রুতি বলা হয়? বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয়। প্রশ্ন, জৈন ধর্মের প্রচারকদের কী বলা হয়? পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রধান প্রচারকদের কী বলা হয়? উত্তর হবে জৈন ধর্মের প্রধান প্রচারকদের তীর্থঙ্কর বলা হয়। গৌতম বুদ্ধ কত বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ প্রায় 45 বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? উত্তর হবে অসমক। মৌর্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্র বইটি লেখক কে? উত্তর হবে কৌটিল্য। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হবে ধননন্দ। আদি বৈদিক যুগের সমাজের সম্পদের মাপকাঠি কি ছিল? উত্তর হবে গরু। মহাজনপদগুলি কবে গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব 6শ শতকে। জৈন ধর্মের প্রধান প্রচারককে কী বলা হতো? উত্তর হবে তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ প্রচারিত ধর্মের নাম কি? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। ইন্ডিকা বইটি কে লেখে? উত্তর হবে মেগাস্থিনিস। 3 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলো 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 2টি, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রাচীনকালের রাজারা কী কী যজ্ঞ করতেন? প্রাচীনকালের রাজারা অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতেন। সভা সমিতি কি? পরবর্তী বৈদিক যুগে সমাজে বয়স্ক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শ পরিষদ ছিল সভা, আর সাধারণ মানুষ নিয়ে তৈরি হতো সমিতি। ষোড়শ মহাজনপদ কাকে বলে? খ্রিস্টপূর্ব 6শ শতকে বর্তমান আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীর পর্যন্ত 16টি যে বড় বড় রাজ্যের অস্তিত্ব ছিল তাদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলে। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কী বোঝো? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের এই 3টিকে একত্রে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয়। সাম্রাজ্য কি? সহজ করে বললে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্যে কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্যে কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই সাম্রাজ্য। টিকা লেখো। কলিঙ্গরাজ খারবেল, হাতিগুম্বা শিলালেখ। মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকরা কলিঙ্গে শাসন শুরু করেন। ওই বংশের শাসক খারবেল কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব 1ম শতকের শেষভাগে খারবেলের শাসন ছিল। হাতিগুম্বা শিলালেখ থেকে খারবেলের বিষয়ে জানা যায়। ওই শিলালেখ ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল, তবে সেখানে ভারতবর্ষ বলতে সম্ভবত গঙ্গা উপত্যকার একটা অংশ বোঝানো হয়েছিল। তবে খ্রিস্টীয় 1ম শতকের প্রথম দিকেই চেদের শাসন শেষ হয়ে গিয়েছিল। ত্রিরত্ন কি? এটা বর্তমান মহাবীর মানুষের কর্মফল ও জন্মান্তরবাদ থেকে মুক্তিলাভের উপায় হিসাবে যে 3টি পথ বা নীতির নির্দেশ দিয়েছেন, এই 3টি নীতি ত্রিরত্ন নামে পরিচিত। এগুলি হলো সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণ। 4 থেকে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর দাও যে কোনো 4টি, প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। প্রিন্টিং মেস থেকে যে কোনো 4টি করতে হবে। বৈদিক যুগের সমাজ কেমন ছিল? বৈদিক যুগের সমাজের বর্ণনাগুলি হলো 1, বৈদিক যুগের সমাজের ছোট অংশ ছিল পরিবার। একই পরিবারের লোকেরা একসঙ্গে বসবাস করত। পরিবারের পিতা ছিলেন পরিবারের প্রধান, তাই বৈদিক সমাজে পিতৃতান্ত্রিক সমাজ বলা হতো। 3, ঋগ্বৈদিক যুগের সমাজে নারীর স্থান ছিল সম্মানের, কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীর স্থান কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। টিকা লেখো। বৈদিক সাহিত্য। আদি ও পরবর্তী বৈদিক যুগে
সৃষ্টি, বেদ ও অনুসারী রচনাগুলিকে একসাথে বৈদিক সাহিত্য বলে। ঋক, সাম, যজু, অথর্ব যেমন 4টি বেদ, তেমনই প্রত্যেক বেদের 4টি ভাগ: সংহতি, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সঠিক উচ্চারণ ও অর্থ বোঝার জন্য বেদাঙ্গ, সূত্র সাহিত্য, স্বরদর্শন সৃষ্টি হয়। এই সমস্ত রচনাগুলিকে একত্রে বৈদিক সাহিত্য বলে। দিগম্বর ও শ্বেতাম্বর কারা, অথবা দিগম্বর ও শ্বেতাম্বর সম্পর্কে কী জানো? জৈনদের দুটি সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতাম্বর। ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীর অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এই জন্য এদের দিগম্বর বলা হয়। অন্যদিকে স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ দুর্গের ভিতর একটি শিলালেখ আছে। লেখটি গুপ্ত যুগে ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা। এলাহাবাদের কৌশম্বী গ্রামে লেখটি ছিল। পরবর্তী সময়ে মুঘল সম্রাট আকবর সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন। এই লেখটিতে প্রশস্তি খোদাই করা আছে। প্রশস্তিটি হরিসেনের লেখা। তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। লেখটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণাগুণ করা হয়েছে। সম্রাট হিসাবে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজজয় প্রভৃতি কথা লেখটিতে আছে। পদ্য গদ্য দুই ভাষাতেই সেটি লেখা। যদিও সমুদ্রগুপ্তের প্রসঙ্গে শুধু ভালো কথাই লেখটিতে বলা হয়েছে, তবু ওই সময় ইতিহাস জানার জন্য লেখটি জরুরি প্রত্নতাত্ত্বিক উপাদান। পরে হচ্ছে নব্য ধর্ম বলতে কী বোঝো? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে সমাজ, অর্থনীতি, ধর্ম ও রাজনীতি প্রেক্ষাপট বদলাতে শুরু করে। এই প্রেক্ষাপটে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে যেসব নতুন ধর্মের উদ্ভব হয় সেগুলিকে নব্য ধর্ম বলা হয়। আজীবিক জৈন ও বৌদ্ধ ধর্ম ছিল নব্য ধর্ম। পঞ্চম মহাব্রত কী? পার্শ্বনাথ জৈনদের 4টি নীতি মেনে চলার কথা বলেছেন বা মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে একটি নীতি যোগ করেন যা পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পঞ্চম মহাব্রত: পার্শ্বনাথের চতুরার্য হলো 1. কোনো প্রাণী হত্যা না করা, 2. মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4. নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি নীতির সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন। এই 5টি নীতি পঞ্চম মহাব্রত নামে পরিচিত। মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করত? মৌর্য শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল গুপ্তচর ব্যবস্থা। 1. খবর সংগ্রহ: মৌর্য সম্রাটরাই প্রথম সাম্রাজ্যের খোঁজখবর আনতে গুপ্তচরদের কাজে লাগান। 2. নজরদারি: বিদেশি ও অচেনা সন্দেহজনক লোক সবার উপরেই গুপ্তচরদের নজর থাকত। রাজকর্মচারী এমনকি রাজপুতেরাও গুপ্তচরদের নজরের বাইরে যেতে পারত না। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর চলে আসতো সম্রাটদের কাছে। 5 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দিতে প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। প্রথম রয়েছে টিকা লেখো জ্যোতিরাষ্ট্রম প্রথা। দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশটটি কিন্তু সম্পূর্ণ নতুন খাতে নোট ডাউন করে নেবে। পরে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কী? দেখে নাও 8টি মার্গ। 8টি মার্গ: সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ জীবিকা, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি এবং সম্যক সমাধি। পরে টিকা লেখা অশোকের ধর্ম। এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই এখন থেকেই তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। পরে হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করে বিশাল সাম্রাজ্য, 2 দিয়ে প্রশাসনিক দুর্বলতা, 3 দিয়ে ব্রাহ্মণদের ভূমিকা, 4 দিয়ে অর্থনৈতিক কারণ, 5 দিয়ে দুর্বল উত্তরাধিকারী। 5-এর 5 হচ্ছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও। পয়েন্ট করে ভূমিকা। 1 দিয়ে পয়েন্ট করবে আশ্রমিক, 2 দিয়ে পয়েন্ট করবে 1 দিয়ে পয়েন্ট করবে আশ্রমিক, 2 দিয়ে পয়েন্ট করবে বিষয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেবে। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো। ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে, যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।